দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভুল জাপানকে হারতে বাধ্য করেছিল। আমেরিকার পার্ল হারবার অ্যাটাকের পর থেকেই শুরু হয় জাপানের অন্ধকারের সময়। 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকির ওপর দুটো বোম বর্ষণ করে, যার কারণে তৎকালীন জাপানের প্রায় 2 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। খাদ্যের অভাব থেকে বেকারত্ব, কলকারখানা, হসপিটাল তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পরমাণু বোমার আঘাতে। সেই সময় বিনা শর্তেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জাপান। জাপানের এই ভয়াবহ অবস্থা দেখে কেউ ভাবতেই পারেনি যে জাপান আবারও কোনোদিনও উন্নত দেশ হতে পারবে। আমেরিকার ইকোনমিস্ট মিল্টন ফ্রিডম্যান বলেছিলেন, যদি কোনো দেশকে তুমি দ্রুত উন্নত করতে চাও তাহলে সেই দেশের ওপর বোমা বর্ষণ করো। আর এই কথাটা যে কতটা সত্যি তার জলজ্যান্ত উদাহরণ হলো এই জাপান। কারণ 1945 সালে পারমাণবিক হামলার কয়েক বছরের মধ্যেই জাপান এমন কিছু করেছে যার ফলে জাপান হয়ে উঠেছে পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতির দেশ। এমনকি আজও জাপানে $4.9 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে পুরো বিশ্বের ধনী দেশের তালিকায় 3 নম্বরে উঠে এসেছে। এবার প্রশ্ন হলো, এটা জাপান কিভাবে করলো? কিভাবে জাপান ঘুরে দাঁড়ালো? আপনি এটা জানলে অবাক হবেন যে আমেরিকা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিল, আবার সেই আমেরিকাই সাহায্য করলো জাপানকে ঘুরে দাঁড়াতে। কিন্তু কেন? এই বিষয়গুলো নিয়েই জানতে চেষ্টা করব পৃথিবী কথার আজকের এই পর্বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। হিরোশিমা নাগাসাকির ওপর পারমাণবিক অ্যাটাকের পর জাপান বুঝে গিয়েছিল এই যুদ্ধে তাদের হার নিশ্চিত। তাই 1945 সালের 15ই আগস্ট জাপান আমেরিকার সামনে আত্মসমর্পণ করে, আর জাপানের সমস্ত দখল চলে আসে আমেরিকার হাতে। এই 6 বছর ধরে চলা যুদ্ধে জাপান প্রায় 30 লক্ষ মানুষের প্রাণ হারিয়েছিল, প্রায় $56 বিলিয়ন সম্পত্তি নষ্ট হয়। আর সেই সময় জাপানের সাধারণ মানুষ খুব দুর্দশার মধ্যে ছিল। একে তো হিরোশিমা এবং নাগাসাকি দুটো বড় শহর ধ্বংস হয়ে গিয়েছিল, অন্যদিকে টোকিও সহ বাকি শহরগুলোর অবস্থাও খুবই খারাপ ছিল। ফলে সাধারণ মানুষের কাছে না ছিল রোজগার, না ছিল খাবার। দিন দিন জাপান একটা মৃতপ্রায় রাষ্ট্রে পরিণত হচ্ছিল। যখন কোনো দেশে যুদ্ধে হেরে যায় তখন সেই দেশের কথা কেউ ভাবে না। তাই আমেরিকা চেয়েছিল জাপানের ওপর এমন কিছু করতে যে জাপান কোনোদিনও যুদ্ধ করতে না পারে। তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী তোজো সহ আরও 6 জনের ফাঁসি দেয় আমেরিকা সরকার। জাপানের রাজতন্ত্রকে ভেঙে ফেলা হয় এবং জাপানে আনা হয় গণতন্ত্র, যাতে দেশের জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে বেছে নিতে পারে তাদের দেশ চালানোর জন্য। এমনকি নতুন করে জাপানের সংবিধান তৈরি করা হয়। সেই সংবিধানের আর্টিকেল 9-এ লেখা হয় জাপান কোনোদিনও যুদ্ধের জন্য সৈন্যবাহিনী তৈরি করতে পারবে না। এটা ছিল জাপানের আত্মসমর্পণের প্রক্রিয়া। সবাই যখন জাপানের ওপর থেকে আশা ছেড়েই দিয়েছিল, ঠিক সেই সময় আমেরিকা আবারও জাপানের অর্থনীতিকে বাঁচিয়ে তুলতে শুরু করে। দেখুন, আপনারা সকলেই জানেন যে আমেরিকার চিরশত্রু রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে না হতেই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চালু হয়। রাশিয়া তখন চেয়েছিল সারা বিশ্বে কমিউনিজম ছড়াতে, অপরদিকে আমেরিকা চেয়েছিল ক্যাপিটালিজম এবং ডেমোক্রেসিকে প্রমোট করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা দেখে সোভিয়েত ইউনিয়ন ক্রমশ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে কমিউনিজম বিস্তার করছে। আমেরিকা দেখে যদি এইভাবে চলতে থাকে তাহলে স্পেসিফিক রিজন তথা এশিয়া মহাদেশে তাদের কোনো আধিপত্য থাকবে না। তাই আমেরিকা প্রথম ফোকাস করে জাপানের ওপর। জাপানের কমিউনিজম ভেঙে ডেমোক্রেসি সরকার তৈরি করে আমেরিকা, এবং জাপানে তৈরি এই ডেমোক্রেসিকে এতটাই উন্নত করতে চেয়েছিল আমেরিকা যাতে জাপানের ডেমোক্রেসি একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে মানব জাতির কাছে দাঁড়ায়। এবার এই ডেমোক্রেসিকে প্রমোট করতে গেলে লাগতো উন্নত শিল্প, উন্নত যোগাযোগ মাধ্যম, উন্নত স্কিল লেবার এবং টেকনোলজি, যা সেই মুহূর্তে জাপানের কাছে ছিল না। 1949 থেকে 1953 সাল, এই 4 বছরের মধ্যে আমেরিকার সহায়তায় জাপানের ইন্ডাস্ট্রি এতটাই বাড়তে থাকে যে জাপান 1937 সালের যুদ্ধে আগে যা ছিল সেই রকম হয়ে দাঁড়ায়। এই সময় জাপানের মানুষের রোজগার বাড়তে থাকে, সঙ্গে জাপানিদের জীবনযাত্রার মানও উন্নত হতে থাকে। শুধু আমেরিকা যে জাপানকে ইন্ডাস্ট্রি বা শিল্প দিয়ে সাহায্য করেছে তা নয়,
জাপানের কৃষিকাজেও জাপানের জিডিপি বাড়াতে সাহায্য করেছিল। জাপানে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল আমেরিকান টেকনোলজি, ফলে কয়েক বছরের মধ্যে জাপানের এগ্রিকালচার সেক্টর খুব দ্রুত গতিতে বাড়ছিল। এছাড়াও আমেরিকা জাপানের শিক্ষা ব্যবস্থার ওপর এক আমূল পরিবর্তন আনে। সেই সময় জাপানের শিল্প এত পরিমাণ বাড়তে শুরু করে যে প্রচুর পরিমাণ স্কিল্ড লেবারের প্রয়োজন পড়তে থাকে, ফলে শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংকে আরও বেশি গুরুত্ব দেওয়া হতে থাকে। ফলে জাপানের শিক্ষিত মানুষের হার বাড়তে শুরু করে। ফলে জাপান ধীরে ধীরে তাদের টেকনোলজিকে কাজে লাগিয়ে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শুরু করে এবং জাপানের টেকনোলজি ধীরে ধীরে উন্নত হতে থাকে। জাপানের উন্নতির পিছনে শুধু আমেরিকারই হাত নেই, ভূমিকা রয়েছে জাপানের জনগণেরও। একসময় জাপানের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও জাপান কয়েক দশকের মধ্যে নিজেকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পেরেছে। জাপানের এই উন্নতি থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। জাপান কেন এত উন্নত হলো তা হয়তো আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।